আজকের এই বিস্তারিত এক্সপ্লেনারে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি যা আমাদের অনেকেরই খুব পরিচিত, কিন্তু এর ভেতরের বিজ্ঞানটা হয়তো সেভাবে জানা নেই। ঠিক ধরেছেন, আমরা আজ ব্রঙ্কিয়াল অ্যাজমা নিয়ে কথা বলবো। এই রোগের পেছনের মেকানিজম আসলে কি, কিভাবে এর ব্যবস্থাপনা করতে হয়, আর চিকিৎসা বিজ্ঞানের গাইডলাইনগুলো দৈনন্দিন জীবনে ঠিক কতটা কাজে লাগে, সবকিছু আজ আমরা ধাপে ধাপে পরিষ্কার করব। তো চলুন শুরু করা যাক। আচ্ছা, চলুন একদম মূল বিষয়ে ঢোকা যাক। ৬৫ থেকে ৭০ লক্ষ, একটু ভাবুন তো সংখ্যাটা। এটা নিছক কোনো সংখ্যা নয়, বাংলাদেশে অ্যাজমায় আক্রান্ত মানুষের একটা আনুমানিক পরিসংখ্যান এটি। বুঝতেই পারছেন জনস্বাস্থ্যের ওপর এটা ঠিক কত বড় একটা বোঝা, বিশেষ করে ঢাকা বা চট্টগ্রামের মতো বড় শহরগুলোতে, যেখানে বায়ুদূষণ, ইটভাটার ধুলো আর শীতকালীন ধোঁয়াশা লেগেই থাকে। সেখানে এই শ্বাসকষ্টজনিত সমস্যা আক্ষরিক অর্থে প্রকট আকার ধারণ করে। আজকের এই বিশ্লেষণে আমরা মূলত 4টা ধাপে এগোব। প্রথম ধাপে থাকছে আস্থামার কারণ ও প্রভাব, দ্বিতীয় ধাপে এর লক্ষণ ও রোগ নির্ণয়, তৃতীয় ধাপে জানব চিকিৎসা ব্যবস্থাপনা সম্পর্কে, এবং শেষ ধাপে থাকবে এর জটিলতা ও প্রতিরোধের উপায়গুলো। তো শুরু করা যাক আমাদের প্রথম পর্ব, অ্যাজমার কারণ ও এর প্রভাব দিয়ে। মূল সমস্যাটা আসলে কোথায় হয়? ব্রঙ্কিয়াল অ্যাজমা হল মূলত শ্বাসনালীর একটা দীর্ঘমেয়াদী প্রদাহ। এটাকে সহজে বোঝার জন্য আমরা সংকুচিত টানেল বা সোলেন টানেলের কথা চিন্তা করতে পারি। ধরুন আপনার ফুসফুসের শ্বাসনালীগুলো হল এক একটা টানেলের মতো। অ্যাজমা হলে এই টানেলগুলোর ভেতরে দীর্ঘমেয়াদী প্রদাহ বা ইনফ্লামেশন তৈরি হয়। এর ফলে যেটা হয়, মিউকাস বা কফ অস্বাভাবিকভাবে বেড়ে যায়, শ্বাসনালীর দেয়াল ফুলে ওঠে, আর চারপাশের মাংসপেশিগুলো একদম সংকুচিত হয়ে পড়ে। তখন বাতাস ভেতরে ঢোকা এবং বের হওয়া দুটোই বেশ কঠিন হয়ে যায়। আর এটি চমৎকারভাবে তুলে ধরছে যে অ্যাজমার পেছনের কারণগুলো আসলে বহুমুখী। একদিকে যেমন আছে জেনেটিক বা বংশগত কারণ, মানে পরিবারে যদি অ্যাজমা বা অ্যালার্জির ইতিহাস থাকে, তখন শরীরের ইমিউন সিস্টেম খুব সাধারণ জিনিসের প্রতিও অতিরিক্ত প্রতিক্রিয়া দেখায়। অন্যদিকে আছে পরিবেশগত কারণ, ডাস্ট মাইট, পোষা প্রাণীর লোম, ফুলের পরাগ থেকে শুরু করে মারাত্মক বায়ুদূষণ, বিশেষ করে বাতাসে ভাসমান ক্ষতিকর ধূলিকণা বা PM2.5, এমনকি গার্মেন্টস কারখানার পেশাগত ঝুঁকিগুলো এই রোগকে আরও অনেক বেশি উস্কে দেয়। এবার আসা যাক দ্বিতীয় পর্বে। এত সব তো জানলাম, কিন্তু এই রোগটা আসলে শনাক্ত করা যায় কিভাবে? অ্যাজমার ক্লাসিক লক্ষণ মূলত 3টি: বারবার শ্বাসকষ্ট হওয়া, শ্বাস ফেলার সময় বুকে একটা সাই সাই শব্দ বা উইজিং হওয়া, আর শুষ্ক কাশি। মজার ব্যাপার হলো, এই কাশিটা সাধারণত রাতে বা ভোরের দিকে সবচেয়ে বেশি বাড়ে। এমনকি শিশুদের ক্ষেত্রে রাতে হওয়া এই শুষ্ক কাশিটাই অনেক সময় অ্যাজমার একমাত্র লক্ষণ হতে পারে। নির্দিষ্ট কোনো অ্যালার্জেন বা হঠাৎ ঠান্ডা বাতাসের সংস্পর্শে এলেই এই লক্ষণগুলো অনেকটা জাদুর মতো হঠাৎ করে বেড়ে যায়। তবে এখানে কিছু লক্ষণ আছে যেগুলো দেখলে আক্ষরিক অর্থেই এক মুহূর্ত দেরি করা যাবে না। রোগী যদি তীব্র শ্বাসকষ্টের কারণে কথাই বলতে না পারেন, অক্সিজেনের অভাবে ঠোঁট বা নখ নীলচে হয়ে আসে, যাকে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় বলা হয় সায়ানোসিস, অথবা পালস অক্সিমিটারে অক্সিজেন স্যাচুরেশন যদি ৯২% নিচে নেমে যায়, তবে বুঝতে হবে অবস্থা খুব গুরুত্বপূর্ণ। এগুলো রেসপিরেটরি ফেলিওরের পূর্বাভাস, মানে এই অবস্থায় জরুরি ভিত্তিতে মেডিকেল সাপোর্ট লাগবেই। চলুন দেখি ক্লিনিক্যালি এটা কিভাবে ধাপে ধাপে মাপা হয়। অ্যাজমা সঠিকভাবে নির্ণয় করার সবচেয়ে চমৎকার ক্লিনিক্যাল টেস্ট হল স্পাইরোমেট্রি। এখানে মূল ধাপ 3টি। প্রথমে রোগীর ফুসফুসের বাতাস ছাড়ার ক্ষমতা মাপা হয়। এরপর শ্বাসনালী প্রশানিত করার ওষুধ বা ব্রঙ্কোডাইলেটর দেওয়া হয়। আর সবশেষে দেখা হয় বাতাস ছাড়ার ক্ষমতা আগের চেয়ে 12% বা তার বেশি বেড়েছে কিনা। যদি বাড়ে, তার মানে শ্বাসনালীর এই সংকোচনটি রিভার্সিবল বা পরিবর্তনশীল, আর এটাই হলো অ্যাজমা নিশ্চিত করার প্রধান উপায়। এর পাশাপাশি বাড়িতে বসে ব্যবহার করার জন্য খুব সুন্দর একটা ছোট যন্ত্র আছে, যাকে বলা হয় পিক ফ্লো মিটার। সকাল এবং বিকেলে মাপা রিডিংয়ের মধ্যে যদি দেখেন প্রতিদিন 20% বেশি তারতম্য হচ্ছে, তবে ধরে নিতে পারেন এটিও অ্যাজমার একটি অত্যন্ত জোরালো নির্দেশক। এখন আমরা কথা বলবো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা নিয়ে, চিকিৎসা ব্যবস্থাপনা, অর্থাৎ রিলিভার এবং কন্ট্রোলার।
সুতরাং এখানকার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হল অ্যাজমার 2 ধরনের ওষুধের পার্থক্যটা খুব ভালোভাবে বোঝা। একদিকে আছে রিলিভার, যা খুব দ্রুত কাজ করে, যেমন স্যালবিউটামল। হঠাৎ শ্বাসকষ্ট শুরু হলে 5 থেকে 15 মিনিটের মধ্যে এটি শ্বাসনালী খুলে দেয়। আর অন্যদিকে আছে কন্ট্রোলার, যেমন ইনহেলড কর্টিকোস্টেরয়েড, যা প্রতিদিন একদম রুটিন করে নিতে হয়। এটা কিন্তু জাদুর মতো তাৎক্ষণিক কাজ করবে না, কিন্তু শ্বাসনালীর ভেতরের দীর্ঘমেয়াদী প্রদাহকে দমিয়ে রাখবে, মানে রোগের একেবারে শেকড়ে গিয়ে কাজ করবে। এই সুযোগে আমাদের সমাজে প্রচলিত একটা বিশাল ভুল ধারণা ভেঙে দেয়া যাক। অনেকেই ভাবেন ইনহেলার মানেই রোগের একদম শেষ পর্যায়ে, অথবা ইনহেলার নিলে নাকি আসক্তি হয়ে যায়। আসলে এটা পুরোপুরি ভুল। ইনহেলার একটি অত্যন্ত কার্যকর এবং লোকাল বা স্থানিক চিকিৎসা। এটা কোনো বিপজ্জনক আসক্তি নয়, বরং এটাই সবচেয়ে নিরাপদ পদ্ধতি, কারণ ওষুধটি সরাসরি আপনার ফুসফুসে গিয়ে কাজ করে, পুরো শরীরে ছড়ায় না। আর হ্যাঁ, শ্বাসকষ্ট একটু ভালো হলেই কন্ট্রোলার ওষুধ হঠাৎ করে বন্ধ করে দেয়া যাবে না। বিশেষ করে শিশুদের ক্ষেত্রে স্পেসার ডিভাইসের মাধ্যমে সঠিক নিয়মে ইনহেলার নেওয়াটা কিন্তু একদম অত্যাবশ্যকীয়। এখন প্রশ্ন আসতে পারে, যদি সাধারণ ওষুধে অ্যাজমা নিয়ন্ত্রণে না আসে, তখন চিকিৎসকরা মাঝারি থেকে তীব্র মাত্রার অ্যাজমার জন্য কিছু উন্নত ব্যবস্থা নেন। লং অ্যাক্টিং বিটা-2 অ্যাগনিস্ট বা মন্টেলিউকাস্ট এর মতো ওষুধগুলো দীর্ঘ সময়ের জন্য শ্বাসনালীকে প্রসারিত করে রাখে। আর একদম অতি আধুনিক চিকিৎসায় বায়োলজিক্যাল এজেন্ট ব্যবহার করা হয়, যদিও আমাদের দেশে এর প্রয়োগ এখনও বেশ সীমিত পর্যায়ে আছে। আমরা চলে এলাম আমাদের শেষ পর্বে। এখানে আমরা জানব এর দীর্ঘমেয়াদী জটিলতা এবং কিভাবে আমরা সুস্থ থাকতে পারি। আচ্ছা, যদি কন্ট্রোলার বা ইনহেলার নিয়মিত ব্যবহার না করা হয় তাহলে কি হতে পারে জানেন? একটা ভয়াবহ পরিণতি হতে পারে, যাকে আমরা বলি এয়ারওয়ে রিমডেলিং। এর মানে হলো শ্বাসনালীর স্থায়ী কাঠামোগত পরিবর্তন হয়ে যাওয়া। তখন আর ওষুধ দিলেও শ্বাসনালী আগের মতো প্রসারিত হতে পারে না। অবস্থাটা অনেকটা সিওপিডির মতো একটা তীব্র আকার ধারণ করে। এছাড়া স্ট্যাটাস অ্যাজমেটিকাসের মতো প্রাণঘাতী অ্যাটাকও হতে পারে, যা কিন্তু সাধারণ চিকিৎসায় খুব সহজে সাড়াও দেয় না। তবে এতক্ষণ যা যা বললাম তা শুনে ঘাবড়ে যাওয়ার কিছু নেই। সঠিক লাইফস্টাইলের মাধ্যমে একে দারুণভাবে প্রতিরোধ করা যায়। প্রথম এবং সবচেয়ে জরুরি কাজ হল ধূমপান সম্পূর্ণ ছেড়ে দেওয়া। গর্ভবতী নারী এবং শিশুদের আশেপাশে পরোক্ষ ধূমপান বা প্যাসিভ স্মোকিংও কিন্তু মারাত্মক ক্ষতিকর। পাশাপাশি ঘরে হেপা ফিল্টার ব্যবহার করা, বাইরে ধুলোবালিতে মাস্ক পরা, বিছানার চাদর নিয়মিত গরম পানিতে ধোয়া এবং প্রতি বছর নিয়ম করে ফ্লু ও নিউমোনিয়ার ভ্যাকসিন নেওয়া, এগুলো অত্যন্ত চমৎকার আর কার্যকর প্রতিরোধমূলক ব্যবস্থা। আমাদের আজকের আলোচনা তো একদম শেষ পর্যায়ে চলে এলো, কিন্তু শেষ করার আগে আপনার কাছে আমার অত্যন্ত জরুরি একটা প্রশ্ন আছে। আপনার বা আপনার পরিবারের কারো যদি অ্যাজমা থাকে, তবে কি একটি লিখিত অ্যাজমা অ্যাকশন প্ল্যান প্রস্তুত আছে? কখন কোন ওষুধ নিতে হবে আর কখন আর অপেক্ষা না করে সোজা হাসপাতালে ছুটতে হবে, তা আগে থেকেই জানা থাকাটা কিন্তু আক্ষরিক অর্থে জীবন বাঁচাতে পারে। মনে রাখবেন, অ্যাজমা পুরোপুরি নিয়ন্ত্রণযোগ্য একটা রোগ। নিজে নিজে ওষুধ পরিবর্তন না করে সবসময় একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নিন। আজকের এই বিস্তারিত বিশ্লেষণটি আপনাদের দৈনন্দিন জীবনে কাজে আসবে বলেই আমার বিশ্বাস। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।